পাকিস্তানের শুরু যুক্তরাষ্ট্র ইরান সংলাপ, একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্তের সম্ভাবনা, বিশ্ববাসীর চোখ ইসলামাবাদে। বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমাদানের ভিড় শেষ হবে কাল, রাজনৈতিক সিন্ডিকেটে জ্বালানি খাত বলছে জামাত। কাল ঢাকা সহ 4 বিভাগে শুরু হামের টিকাদান, ভ্যাকসিনের ঘাটতি নেই জানালেন স্বাস্থ্য সচিব। জ্বালানি সংকটে ব্যাহত সেচ, পাম্পে দীর্ঘ লাইন। এবং অনলাইন ক্লাসে উদ্বিগ্ন অভিভাবক, চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয়তা দেখছেন শিক্ষাবিদরা। মোবাইল আসক্তি ও নিষিদ্ধ সাইট নিয়ন্ত্রণের তাগিদ। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। শুরুতে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিরতিতে ঐতিহাসিক আলোচনা শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এই বৈঠকে অংশ নিচ্ছেন দুই দেশের প্রতিনিধি দল। দুপক্ষের এই আলোচনার দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব। এতে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। ইরানের কোনো শক্ত অবস্থান নেই এবং তাদের নেতাদের শুধুমাত্র এই আলোচনার জন্যই বাঁচিয়ে রাখা হয়েছে বলে ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের উপর পুরোপুরি অবিশ্বাস নিয়ে আলোচনায় বসেছে ইরান বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত এই যুদ্ধবিরতি আলোচনায় দুই পক্ষের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা চলছে। লেবাননে যুদ্ধবিরতির যে প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র দিয়েছে সেটি তাদের অবশ্যই রক্ষা করতে হবে বলে শর্ত দিয়েছে ইরান। লেবাননে যুদ্ধবিরতির বিষয়টি ইরানের অন্যতম প্রধান দাবি। তবে লেবানন এই যুদ্ধবিরতি আলোচনার অংশ নয় বলে জানিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এছাড়া ইরানের দাবিগুলোর মধ্যে রয়েছে জব্দকৃত অর্থ ছাড় দেয়া, অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ। ওয়াশিংটন ইঙ্গিত দিয়েছে ইরানের কিছু ছাড়ের বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিল করা যেতে পারে, বিশেষ করে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করার শর্তে। অন্যদিকে যুক্তরাষ্ট্র চায় কোনো ধরনের সীমাবদ্ধতা ছাড়াই তেলবাহী জাহাজ সহ সব ধরনের নৌযান চলাচল উন্মুক্ত রাখা হোক। ইরান যুদ্ধ চলাকালে হওয়া ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণও দাবি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র এখনো কোনো মন্তব্য করেনি। হিজবুল্লাহর সঙ্গে কোনো ধরনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবে না বলে জানিয়েছে ইসরায়েল। যদিও আগামী সপ্তাহে ওয়াশিংটনে লেবাননের কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসতে যাচ্ছে দেশটি। ঐশী আলম, মোহনা সংবাদ। অন্যান্য প্রসঙ্গ। সংসদের সংরক্ষিত নারী আসনের বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ জমাদানের দ্বিতীয় দিনেও প্রার্থীদের ভিড় দেখা যায়। এখনো পর্যন্ত 7 শতাধিক নারী দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছে বলে জানিয়েছে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি জানান, বিগত দিনের আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত ও সংসদে কথা বলার মতো দক্ষতা সম্পন্ন নেতৃত্বই বেছে নেওয়া হবে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল 10টা থেকে দ্বিতীয় দিনের মতো ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়ে চলে বিকেল পর্যন্ত। কাল শেষ হবে বিক্রি ও জমাদানের কাজ। দলীয় মনোনয়ন সংগ্রহ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীরা। মনোনয়ন প্রত্যাশীদের অংশগ্রহণে উৎসবের আমেজ বিরাজ করছে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে। বিগত দিনে ফেসিবাদী সরকারের বিরুদ্ধে যারা নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন, দলের এমন ত্যাগীদের মূল্যায়ন করবেন বলে আশা জানান মনোনয়ন প্রত্যাশীরা। আমি আমার দেশের মাটিতে দীর্ঘদিন আমি গান গাইতে পারিনি। একজন শিল্পী যখন কণ্ঠরোধ করা হয় সেটাকে আসলে বন্দিত্বই বলা যায়। অতীতেও ফ্যাসিস্ট সরকারের ভূমিকার বিরুদ্ধে আমরা কাজ করেছি সম্মুখ সারিতে থেকে, ভয়ভীতি উপেক্ষা করে ভবিষ্যতেও নতুন বাংলাদেশ নির্মাণে অংশীদারিত্ব হতে চাই। মনোনয়ন পেলে কি কাজ করবেন সেই পরিকল্পনা তুলে ধরেন বিএনপির নারী নেত্রীরা। আমার ভিতরের যে কষ্ট, রাগ, ক্ষোভ, বাংলাদেশ থেকে সমস্ত ধরনের গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা, এগুলো চিরতরে নির্মূল আমি ইনশাল্লাহ করতে চাই। তিনি যে এই বাংলাদেশের মানুষকে নিয়ে এবং নারী ও শিশুদেরকে নিয়ে যে উন্নয়নের স্বপ্ন দেখছেন, তারই ধারাবাহিকতায় তার পাশে থেকে কাজ করতে চাই। পুলিশ যখন ডোর টু ডোর নক করছে এবং বাচ্চাদের ধরার জন্য কোনো বাসা মেসে টিকতে পারে নাই, প্রায় শতাধিক
বাচ্চা আমার বাসায় আশ্রয় থাকে, আমার অফিস কাকরাইল, ওখানে তাদের আমি আশ্রয় দিই। এই বিষয়ে প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার সংসদ সদস্য নির্বাচন করছে বিএনপি। যোগ্য ত্যাগী নেতাকর্মীদের এই ক্ষেত্রে বিবেচনা করা হবে বলেও জানান তিনি। দলের আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে এবং যাদের দক্ষতা রয়েছে পার্লামেন্টে কথা বলার অত্যন্ত যুক্তি সহকারে এবং সমাজে যাদের অত্যন্ত সুনাম আছে তাদেরকেই নিশ্চয়ই দল বাছাই করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। শীঘ্রই দলীয় প্রক্রিয়াটা সম্পন্ন হবে, কারণ সামনে আবার নির্বাচনী ইয়েগুলো আছে, যারা মনোনয়ন পাবেন তারা নির্বাচন কমিশনে তাদের কাজ আছে, সেখানে মনোনয়নপত্র জমা দিবেন। এই নির্বাচনে মোট 50টি আসনের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোট পাবে 36টি আসন, জামাত নেতৃত্বাধীন জোট পাবে 13টি, আর স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে থেকে পাবে 1টি আসন। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। রাজনৈতিক সিন্ডিকেটে দেশের জ্বালানি খাত দুর্বল হয়ে পড়েছে বলে মন্তব্য করলেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, এদেশে ক্ষমতার পরিবর্তন হলেও শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ কেআইবি মিলনায়তনে এগ্রিকালচারিস্ট ফোরাম অব বাংলাদেশের আয়োজনে বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব উত্তরণের উপায় শীর্ষক সেমিনারে অংশ নেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, কৃষির বিপর্যয় মানেই দেশের বিপর্যয়, কৃষি বাঁচলে দেশ বাঁচবে। যতগুলা বড় সিন্ডিকেশন দেশে হয় আমাদের দেশে, সবগুলোর পিছনে রুলিং পার্টি যারা, তাদের হাত থাকে। তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে না। সংসদে যখন ইনকামবেন্ট মিনিস্টার কোনো বিবৃতি দেন অথবা সরকারি দলের ট্রেজারি বেঞ্চ থেকে কেউ কথা বলে, তখন মনে হয় যে তেলের উপর বাংলাদেশ ভাসছে। পরে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দেন বিরোধী দলীয় নেতা। বলেন, জনগণের স্বার্থের প্রশ্নে চুল পরিমাণ ছাড় দেবে না বিরোধী দল। জনগণকে সাথে নিয়ে জনগণের মুক্তির আন্দোলন আমরা গড়ে তুলব। এই আন্দোলনে জনগণের অধিকারের ব্যাপারে আমরা সরকার কিংবা যে কোনো কর্তৃপক্ষকে ইনশাআল্লাহ চুল পরিমাণ ছাড় দেব না। এতে জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার বলেন, এদেশে ক্ষমতার পরিবর্তন হলেও শ্রমিকদের ভাগ্যের উন্নয়ন হয়নি। এক শ্রেণীর বুর্জোয়া শ্রমিক নেতা তৈরি হয়ে শ্রমিক আন্দোলনকে, ট্রেড ইউনিয়নকে ক্ষমতায় যাবার সিঁড়ি বানিয়ে কেউ প্রধানমন্ত্রী হয়েছে, কেউ মন্ত্রী হয়েছে, শ্রমিকদের ভাগ্যের বদল হয়নি। গণ অভ্যুত্থানের চেতনায় শোষণহীন সমাজ প্রতিষ্ঠার তাগিদও দেন তিনি। শ্রমনীতির এই নতুন ধারার আন্দোলন ইতিমধ্যে স্থান করে নিতে সক্ষম হয়েছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীতে এখন জ্বালানি তেলের ভোগান্তি প্রায় নিত্যদিনের। যুদ্ধের অজুহাতে হঠাৎ করে বাংলাদেশেও বেড়ে যায় জ্বালানি তেলের হাহাকার। ডিপো আর পাম্প মালিকদের পাল্টাপাল্টি অভিযোগের মাঝে অপেক্ষা শেষ হয়নি সাধারণ মানুষের। শনিবার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে তেলের জন্য পাম্পে পাম্পে দীর্ঘ লাইনে যানবাহনের চালকরা। এতে ভোগান্তি পৌঁছেছে চরমে। এমদাদুল হক খানের রিপোর্ট। যুদ্ধের অজুহাতে হঠাৎ করেই বাংলাদেশেও বেড়ে যায় জ্বালানি তেলের হাহাকার। তেল নিতে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে চালকদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও চাহিদা মতো তেল পাচ্ছেন না। ভোর 5টা বাজে সিরিয়াল দিয়েছি, মোতালাব প্লাজার পিছনে সিরিয়াল দিয়েছি, এই মাত্র পাইলাম। আমি 11:30 দাঁড়াইছি, এই যে 1:30 বাজে পাইলাম। এমন দুর্ভোগ মানুষ, মনে করেন একটু বৃষ্টি দেখলে মনে করেন যে তাড়াতাড়ি একটু ছায়ার নিচে যায়, আর আমরা বাইকাররা ঘন্টার পর ঘন্টা বৃষ্টিতে ভিজতেছি একটু তেলের আশায়। কেউ কেউ অভিযোগ করছেন, সিন্ডিকেট করে বাইরে বেশি দামে তেল বিক্রি করছেন পাম্প মালিকরা। অতিরিক্ত টাকা দিলে রাজধানীর বিভিন্ন স্থানে মিলছে চাহিদা মতো তেল। কিছু কিছু পাম্প আছে, যেমন ছোট ছোট পাম্প যেগুলি, এর কাছে তেল নাই, সাইনবোর্ড লাগা রাখে, আর তেলের গাড়ি যখন আসে তখন হুন্ডাওয়ালারা জানেও না, আর এরা ব্ল্যাকে তেল বেচে। বিভিন্ন জায়গায় গেলে 200 টাকা 250 টাকা লিটার বেচতেছে। কিলকা খবর নিয়ে দেখেন, দোকানে দোকানে তেল বেচতেছে খুচরা। তেল নিয়ে সবচেয়ে বেশি বিপাকে রাইড শেয়ারিং চালকরা। তারা বলেন, তেল নিতেই কেটে যাচ্ছে দিনের অধিকাংশ সময়, ফলে আয় কমে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। আমরা হয়ে গেছি রোহিঙ্গা করে পাঠা দেওয়া উচিত হলো
আমগুলো পাঠাই দেওয়া উচিত হলো বর্তমানে মিয়ানমারে, আর রোহিঙ্গাদের এই দেশে রাইখে দেওয়া উচিত, কারণ টাকা দিয়ে তেল পাইতেছি না। আরে দুঃখ, যদি 1 লিটার তেল নেওয়ার জন্য যদি আমার 5-6 ঘন্টা সময় চলে যায়, তাহলে মনে করেন আমি কখন বাইক চালাবো, কখন ফ্যামিলির সময় দিব। সিরিয়াল মেনটেন করে আমরা ফুয়েল নেব, নিজে নেব, অন্যকে নেওয়ার সুযোগ করে দেব, তবেই আমরা এই যে সমস্যাটা সঠিকভাবে উত্তরণ করতে পারবো। তেল সংকট নিরসনে সরকারের কার্যকর ভূমিকা চান চালকরা। এমদাদুল হক খান, মহানা সংবাদ, ঢাকা। ডিজেল সংকটে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় বোরো ধান ও পাট উৎপাদন নিয়ে শঙ্কায় পড়েছেন সিরাজগঞ্জ ও কুষ্টিয়ার কৃষকেরা। চাহিদা অনুযায়ী ডিজেল না পাওয়া এবং খোলা বাজারে বেশি দামে কিনতে বাধ্য হওয়ায় বাড়ছে উৎপাদন খরচ। এতে আর্থিক চাপের পাশাপাশি ফসলের ফলন নিয়েও উদ্বেগ বাড়ছে তাদের মধ্যে। আশরাফুল ইসলাম জয় ও মিলন খন্দকারের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। শস্য ভাণ্ডার খ্যাত সিরাজগঞ্জে ডিজেল সংকটের ব্যাপক প্রভাব পড়েছে কৃষিখাতে। চলতি মৌসুমে জেলায় 1,41,800 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হচ্ছে। এর মধ্যে 52,702 হেক্টর জমিতে চলছে 36,117টি ডিজেল চালিত সেচ পাম্প। তবে জ্বালানি সংকটের কারণে ধানের শীষ আসার গুরুত্বপূর্ণ এই সময়ে বাঘাবাড়ি অয়েল ডিপো সহ জেলার 24টি পাম্পে ডিজেলের ঘাটতি থাকায় ব্যাহত হচ্ছে সেচ কার্যক্রম। সেচ দিমু, সেচের তেল নাই, তেলের সংকট হয়ে আছে গা। আমরা তেল পাইতেছি না, কিন্তু তেল যারা অবৈধ পথে যারা ব্যবসা করছে তারা ঠিকই তেলগুলো নিয়ে সংগ্রহ করে তারা বেশি দামে বিক্রি করতেছে। কৃষকদের প্রত্যয়ন সাপেক্ষে ফুয়েল সরবরাহের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। সরকার কৃষিকে বা বোরোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই নির্দেশনা প্রদান করেছেন। আমরা উপজেলা সেচ কমিটিকে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছি। এদিকে জ্বালানি মজুদ বা কৃত্রিম সংকট ঠেকাতে সকল ফিলিং স্টেশন মনিটরিং এর আওতায় আনার কথা জানিয়েছে প্রশাসন। বিশেষ করে কৃষকদের কৃষি স্বার্থ রক্ষাতে এবং কৃষি উন্নয়নের যাতে বিশেষ করে সেচ কার্যক্রম যাতে ব্যাহত না হয় সেজন্য আমরা ট্যাগ অফিসার যেমন উপসহকারী কৃষি কর্মকর্তা ওনারা কাজ করে যাচ্ছেন। এদিকে সারা দেশের মতো কুষ্টিয়াতেও দেখা দিয়েছে জ্বালানি তেলের তীব্র সংকট। জেলার 31টি পেট্রোল পাম্পে তেল সংকট থাকায় বিপাকে পড়েছেন কৃষক ও যানবাহন চালকরা। তেল সরবরাহ স্বাভাবিক না হওয়ায় বোরো চাষ ব্যাহত হওয়ার শঙ্কায় কৃষকরা। 500 টাকা দিতে চাইছে, আমি রিকোয়েস্ট করি 1000 টাকার তেল নিলাম। বললাম 200 টাকা দেন, তাও তারা অরাজি। আমরা ধান উৎপাদন না করলে দেশের মানুষ খাবে কি? খাদ্য সংকটের মূলে আছে জ্বালানি তেলের সিন্ডিকেট। তেল যাতে কৃষক সাশ্রয় ভাবে পায় সেটাই চাই। এছাড়া খোলা বাজারে 1 লিটার পেট্রোল 250 থেকে 300 টাকায় বিক্রি করার অভিযোগ উঠেছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে। লাইনে দাঁড়ায় থাকে 200 টাকা বা 500 টাকা তেল নিতে হচ্ছে, এটা আমাদের জন্য খুবই ভোগান্তিকর। মাত্র 200 টাকা তেল পাইছে, যদি এইভাবে তেল পায় তাহলে তো আমাদের চাকরি বাকরি করে চলা খুব কষ্ট হয়ে যাবে। এ সংকট দীর্ঘায়িত হলে বোরো ধানের উৎপাদনে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাই কৃত্রিম সংকট রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন কৃষকরা। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। দেশে সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রণ হবে না বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সিলেট নগরের টিলাগড়ে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দেশের প্রথম সরাসরি কৃষক বিক্রয় কেন্দ্র কৃষকের হাট উদ্বোধনকালে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, আমদানি নির্ভর পণ্যের বাজার স্থিতিশীল রাখতে দেশের পুরো সাপ্লাই চেইন AI মডেলের আওতায় আনা হবে। এর মাধ্যমে বাজার নজরদারি সহজ হবে এবং বাজার পরিস্থিতি স্থিতিশীল থাকবে। বাজারের এই অব্যবস্থাপনাটা দূর করার উদ্দেশ্যে আমরা সিলেটে একটা পাইলট প্রকল্প হিসাবে এই কৃষকের হাটের উদ্যোগটা নিয়েছি, যাতে কৃষক সরাসরি এসে ভোক্তার কাছে তার পণ্যটি বিক্রি করতে পারেন। এতে কৃষকও ভালো দাম পাবেন, যারা কিনবেন তারাও ভালো দাম পাবেন। একটা পণ্য ব্রাজিল থেকে আসলো চিনি বা ভোজ্য তেল আসলো অন্য কোনো এক জায়গা থেকে, তারপরে সেটা চিটাগংয়ে নামলো, বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেটি যাবে, তারপরে পাইকারি হয়ে খুচরা পর্যায়ে বিক্রি হবে। এই পুরো সাপ্লাই চেইনটা আমরা একটা AI জেনারেটেড মডেলে নিয়ে আসবো।
রাজধানীতে মশার প্রাদুর্ভাব ঠেকাতে বিশেষ প্রচারাভিযান শুরু করেছে 2 সিটি কর্পোরেশন। সকালে মিরপুরের মানিকদিতে কার্যক্রমের উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক। অন্যদিকে স্কাটনে মশা নিয়ন্ত্রণ অভিযানের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক। 2 সিটির প্রশাসকের দাবি, শুধু কর্পোরেশনের উদ্যোগ নয়, নগরের মশা নিয়ন্ত্রণে স্ব অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টে। গেল কয়েক মাস ধরেই মশার কামড়ে অতিষ্ঠ হয়ে উঠেছেন নগরবাসী। বিভিন্ন খালিবিলে চোখ দিলেই নজরে আসে মশার লার্ভা। এমন পরিস্থিতির সামাল দিতে ঢাকার 2 সিটি কর্পোরেশন মাঠে নেমেছে এর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে। সকালে নগরীর মানিকদি এলাকায় মশক নিয়ন্ত্রণে প্রচার অভিযান শুরু করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। অপারেশন ক্লিন হোমস হেলথ লাইফ শিরোনামে প্রচার অভিযান শুরু করে প্রশাসক বলেন, কর্পোরেশনের একার পক্ষে মশার প্রাদুর্ভাব কমানো সম্ভব নয়। এ সময় নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মশার ওষুধ দিয়ে যায়, তারপর দেখা যায় ওই জায়গায় আবার আমরা ময়লা ফেলে দিচ্ছি। আমরা ওই জায়গায় আবার বর্জ্যটাকে এমনভাবে পাহাড়ের মতো উঁচু করে দিচ্ছি, যেটা আসলে ওইখান থেকে মশার লার্ভা তৈরি হবে, আবার মশার সৃষ্টি হবে। এছাড়াও বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে সকলকে সচেতন হওয়ার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, সচেতন হলে এর সুফল অবশ্যই মিলবে। পাশাপাশি ফুটপাতে দোকানদারদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার কথাও বলেন তিনি। এই যে ফুটপাত দেখেন, আমরা উচ্ছেদ করছি, একদিকে উচ্ছেদ করছি, আর একদিকে আবার মোটামুটি তারা প্রিপারেশন নিয়ে 72 ঘন্টা হোক 48 ঘন্টা আবার চেষ্টা করছে। উচ্ছেদ অভিযানের পরে ওই জায়গায় গিয়ে অন্ততপক্ষে তাদের মনিটরিং করা, যাতে আবার পুনরায় তারা বসতে না পারে। এদিকে একই কর্মসূচির উদ্বোধন করেন ঢাকার দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। তিনিও সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। শুধুমাত্র সিটি কর্পোরেশনের একার পক্ষে কোনোভাবেই মশা নিধন করা সম্ভব না, পরিষ্কার রাখাও সম্ভব না। পাশাপাশি নগরীর খাল খনন এবং পরিষ্কারের কার্যক্রম চলমান থাকার কথা উল্লেখ করে প্রশাসক সবুজ নগর করতে বৃক্ষরোপণের উপর জোর দেন। খালগুলোকে দখলমুক্ত করতে না পারি এবং খালগুলোকে আবর্জনা মুক্ত করতে না পারি, তাহলে আপনার এইখানেও পরিষ্কার করে কোনো লাভ হবে না। আমরা গাছ লাগানো আমরা শুরু করেছি। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। সপ্তাহে 3 দিন অনলাইনে ক্লাসের সিদ্ধান্তে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। তাদের আশঙ্কা, স্মার্টফোনের মাধ্যমে তাদের মোবাইল আসক্তি আরও বাড়বে, আর পাশাপাশি সহজেই নিষিদ্ধ ও অনিরাপদ ওয়েবসাইটে প্রবেশের ঝুঁকিতে পড়তে পারে কোমলমতি শিশুরা। তবে ভবিষ্যৎ পৃথিবীর চ্যালেঞ্জ মোকাবেলায় অনলাইন শিক্ষার প্রয়োজনীয়তা স্বীকার করেছেন শিক্ষাবিদরা। একই সঙ্গে তারা জোর দিচ্ছেন ক্ষতিকর ওয়েবসাইট নিয়ন্ত্রণ ও নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করার উপর। নাজমুল ইসলামের প্রতিবেদন। বৈশ্বিক জ্বালানি সংকট, তীব্র যানজট ও ভবিষ্যৎ প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার কথা বিবেচনায় পরীক্ষামূলকভাবে অনলাইন ও সশরীরে শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে অনলাইন ক্লাস চালুর পরিবর্তে সশরীরে পাঠদান চালু রাখার দাবি জানিয়েছে অভিভাবকরা। তাদের মতে অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা কঠিন, ফলে পড়াশোনার মানে প্রভাব পড়তে পারে। আমাদের বাচ্চারা মোবাইল নিয়ে কতটুকু দুষ্টামি করছে, তার চেয়ে বড় কথা হলো ওদের চোখের 12টা বেজে গেছে। একবার আমরা তো ডিভাইস দিয়েছি, আমরা আসলে খুব একটা উপকৃত হই নাই। সরকার তো চায় না যে স্কুলের অফলাইন বা অনলাইনে ক্লাস করার জন্য, কিন্তু অনলাইনে ক্লাস করতে বাধ্য হচ্ছে যে ফুয়েলের কনজাম্পশনের জন্য। মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার শিক্ষার্থীদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়তে পারে। একই সঙ্গে অনিয়ন্ত্রিত ইন্টারনেট ব্যবহারের ফলে তারা নিষিদ্ধ সাইটে প্রবেশ করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে বলে মনে করছেন অভিভাবকরা। আমার মনে হয় যে মোবাইল হাতে দিলে ওরা অন্যদিকেও মুভ হয়, মেয়েরা বিশেষ করে। অনেক বাচ্চা আছে অনলাইনে মনোযোগ দেয় না, অনলাইন ক্লাসে ঠিকই বসছে কিন্তু অন্য জায়গায় চ্যাটিং করতেছে। এদিকে সরকারি নির্দেশনাকে স্বাগত জানিয়ে অনলাইনে ক্লাস নিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ভিকারুন নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাজেদা বেগম। টিচারদের স্কুলে সেই ক্লাস নিতে হবে, সেক্ষেত্রে হয়তো কিছুটা সময় আমি চেয়েছি যে আমাদের সময় লাগবে। এই সময়ে যদি আমাদের একটু সময় দেওয়া হয়, তাহলে আমাদের অনলাইন ক্লাসগুলো অন্তত আমরা এই সপ্তাহখানে যদি সময় পাই, তাহলে ওয়াইফাই এবং আধার কানেকশন করে ক্লাস ভিত্তিক আমরা ক্লাসগুলো আরম্ভ করতে পারবো। অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের এই অধ্যাপক মনে করেন, ভবিষ্যৎ বড় ধরনের দুর্যোগ মোকাবেলায় অনলাইন শিক্ষা কার্যক্রমের চর্চা সময় উপযোগী। তবে শিক্ষার্থীদের জন্য স্মার্টফোন ব্যবহার নিরাপদ করতে ক্ষতিকর অ্যাপ ও অনিরাপদ ওয়েবসাইট নিয়ন্ত্রণে আনার তাগিদ দিয়েছেন তিনি। তাদের আসক্তিটি কোন ধরনের কন্টেন্টে, আমরা যদি সেটি আইডেন্টিফাই করে নেগেটিভ যদি চরিত্র গঠনের ক্ষেত্রে যেগুলা হুমকি স্বরূপ
নৈতিকতার যেগুলো পরিপন্থী ওই ধরনের কন্টেন্টগুলো যদি আমরা অ্যাক্সেস বন্ধ করে দিতে পারি তাহলেই শিক্ষার্থীরা মোবাইল আসক্তি থেকে অনেকটাই বেরিয়ে আসবে বলে আমরা মনে করি। প্রাথমিকভাবে মহানগরীর নির্ধারিত কিছু শিক্ষা প্রতিষ্ঠানে চালু হচ্ছে অনলাইন শিক্ষার এই কার্যক্রম। এতে সপ্তাহে 3 দিন অনলাইনে এবং বাকি 3 দিন সশরীরে পাঠদান কার্যক্রম পরিচালিত হবে। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। কাল ঢাকা সহ 4 বিভাগীয় শহরে শুরু হবে হামের টিকাদান কর্মসূচি। হামের টিকার কোনো ঘাটতি নেই উল্লেখ করে সব শিশুই টিকা পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী। রাজধানীর আগারগাঁয়ে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। সারা দেশে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 144 জনের, আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রায় 9000। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গেল 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে নতুন আরও ভর্তি হয়েছে 27 জন রোগী। আর এই হাসপাতালে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 10 জন শিশুর। চাঁপাইনবাবগঞ্জে হামের প্রকোপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। জেলায় মোট 562 জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে 62 জন রোগীর মৃত্যু হয়েছে। আক্রান্ত শিশুদের অর্ধেকের বয়স 6 মাসের কম। হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছেন 154 জন শিশু। জ্বর হয়েছিল, জ্বর হওয়ার পর কি হয়েছে হঠাৎ মানে প্রস্রাবের সাথে রক্ত হয়ে যাচ্ছে। যারা বেড পাচ্ছে না তাদের সন্তানদের শোয়াই দিচ্ছে এখানে। হ্যাঁ, 2-3টা যা পাচ্ছে তাই। বাড়ির যে 3 দিন পর আবার শ্বাসকষ্ট বেড়ে গেছে, সর্দি কাশ জ্বর আবার মানে যে কি সেই। সারা দেশে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 144 জনের, আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রায় 9000। ক্রমে বাড়ছে এ রোগে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা। রাজধানীর আগারগাঁওতে বিশ্ব পার্কিনসন্স দিবসে আলোচনায় উঠে আসে হাম প্রসঙ্গ। হামের সংক্রমণ নিয়ে কথা বলেন স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী। সচিব বলেন, কাল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি সহ 4 সিটিতে একযোগে হামের টিকা দেওয়া হবে। আগামীকাল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ময়মনসিংহ এবং বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় আমরা একযোগে আগামীকাল থেকে শুরু করব টিকাদান কর্মসূচি। জেলা শহরগুলোতে চিকিৎসা পাচ্ছেন না রোগীরা, এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, ঢাকা শহরের পাশাপাশি সব জেলা শহরে চিকিৎসা সেবা বাড়ানো হয়েছে। জেলা শহরে এবং আমাদের ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালেও আমরা এই হামের চিকিৎসা সুবিধা বাড়িয়েছি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। দেশে চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। জুলাই আন্দোলনের পর র্যাবের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। সাম্প্রতিক সময় দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মানব পাচারকারী অস্ত্রধারী সন্ত্রাসী চট্টগ্রামের চাঞ্চল্যকর সন্ত্রাসী হামলায় যুবকের কবজি বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় 48 ঘণ্টার মধ্যে অন্যতম অভিযুক্ত আসামিকে গ্রেফতার। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শীর্ষ সন্ত্রাসী ও কুখ্যাত মাদক সম্রাট কাইল্লা রক্সি এবং চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে মাছ ধরার ট্রলার থেকে 5 লক্ষ পিস ইয়াবা সহ 9 জনকে গ্রেফতার করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান র্যাব পরিচালক। র্যাবের 15টা ব্যাটালিয়নকে একই নির্দেশনা প্রদান করা হয়েছে যাতে করে যেই লেভেলেরই চাঁদাবাজ হোক, সেটা পরিবহন সেক্টরের চাঁদাবাজিও হতে পারে, যে হাইওয়েতে যে চাঁদাবাজিগুলো হয়, সেটা বাজারের ক্ষেত্রে চাঁদাবাজিও হতে পারে, এরকম সব ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানেও চাঁদাবাজি হয় বিভিন্ন ধরনের। তো এই স্তরগুলোকে বিবেচনা করে ছোট থেকে বড় সবগুলো স্তরকেই বিবেচনায় রেখে এই চাঁদাবাজির লিস্ট তৈরি করা হচ্ছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। চাঁদের কক্ষপথে 10 দিনের ঐতিহাসিক যাত্রা শেষে পৃথিবীতে ফিরেছেন আর্টেমিস 2 এর নৌপচারীরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC জানিয়েছে
একটি সাধারণ কিন্তু উদ্বেগজনক 6 মিনিটের যোগাযোগ বিচ্ছিন্নতার পর নভোচারীরা সফলভাবে বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশ করেন। চাঁদের কক্ষপথে ভ্রমণ শেষে মহাকাশযানটি বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশের সময় এই ঘটনা ঘটে। এর মধ্য দিয়ে নভোচারীদের চাঁদে যাওয়া ও ফিরে আসার 6,94,481 মাইল দীর্ঘ যাত্রা সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সময় সকাল 6টা 7 মিনিটের দিকে আর্টেমিস 2-এর 4 জন নভোচারী যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে নিরাপদে অবতরণ করেন। খেলার খবর, ক্রিকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে প্রথম 2 ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আসন্ন সিরিজের প্রথম ও দ্বিতীয় ওয়ানডের জন্য 15 সদস্যের দল প্রকাশ করেছে বিসিবি। অধিনায়কত্ব করবেন মেহেদী হাসান মিরাজ। সর্বশেষ পাকিস্তান সিরিজের স্কোয়াড অপরিবর্তিত রেখেছেন নির্বাচকরা। 3 ওয়ানডে এবং 3টি টি20 ম্যাচের সিরিজ খেলতে আগামী 13 এপ্রিল নিউজিল্যান্ড ক্রিকেট দল ঢাকায় পৌঁছবে। ওয়ানডে সিরিজে ম্যাচগুলো মিরপুরে 17-20 এবং চট্টগ্রামে 23 এপ্রিল অনুষ্ঠিত হবে। এরপর টি20 সিরিজের প্রথম 2 ম্যাচ 27 ও 29 এপ্রিল চট্টগ্রামে এবং শেষ ম্যাচ 2 মে হবে মিরপুরে। আমরা শুরু করছি প্রথম 2টি ওডিআই টিম দিয়ে। সেই 2টি দলের আমরা নামটা ঘোষণা করতে যাচ্ছি পাকিস্তানের সাথে সিরিজটায়। আমরা সেম স্কোয়াড রেখে দিয়েছি, আমরা চেঞ্জ করি নেই। মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত ভাইস ক্যাপ্টেন। এদিকে মিরপুরে ওয়ানডে দিয়ে 17 এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ। এই সিরিজের জন্য টিকিট বিক্রি ঘোষণা দিয়েছে বিসিবি। আজ থেকে অনলাইনে পাওয়া যাবে টিকিট, যার সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে 200 টাকা। সন্ধ্যা 6টা থেকে অনলাইনে পাওয়া যাবে এই টিকিট। কেনা যাবে বিসিবির নির্ধারিত ওয়েবসাইট থেকে। ঢাকা এবং চট্টগ্রাম 2 স্টেডিয়ামেই ক্রিকেটের টিকিটের সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয়েছে 2500 টাকা। 2 স্টেডিয়ামে সর্বনিম্ন টিকিটের দাম 200 টাকা। গ্র্যান্ড স্ট্যান্ড 2 জায়গাতে টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে 2500 টাকা করে। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আর একবার। পাকিস্তানের শুরু যুক্তরাষ্ট্র ইরান সংলাপ। একাধিক গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্তের সম্ভাবনা। বিশ্ববাসীর চোখ ইসলামাবাদে। বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দানে ভিড়। শেষ হবে কাল। রাজনৈতিক সিন্ডিকেটে জ্বালানি খাত, বলছে জামায়াত। কাল ঢাকা সহ 4 বিভাগে শুরু হামের টিকাদান। ভ্যাকসিনের ঘাটতি নেই জানালেন স্বাস্থ্য সচিব। জ্বালানি সংকটে ব্যাহত সেচ, পাম্পে দীর্ঘ লাইন। এবং অনলাইন ক্লাসে উদ্বিগ্ন অভিভাবক। চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনীয়তা দেখছেন শিক্ষাবিদরা। মোবাইল আসক্তি ও নিষিদ্ধ সাইট নিয়ন্ত্রণের তাগিদ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।